আসসালামু আলাইকুম। আজকের অনলাইন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। যারা দেখছেন এবং যারা দেখবেন তাদের সবার প্রতি রইল শুভকামনা। আজকে আমরা সেট ও ফাংশন নিয়ে আলোচনা করতে চাই। এটা জেনারেল ম্যাথেও আছে, এটা হায়ার ম্যাথেও আছে। হায়ার ম্যাথের ১.১ এই অধ্যায়টার নাম হচ্ছে সেট ও ফাংশন। ১.১-এ সেট নিয়ে আলোচনা, ১.২ এর মধ্যে ফাংশন নিয়ে আলোচনা। সামনে অর্ধবার্ষিক পরীক্ষা। তো এই পরীক্ষাকে কেন্দ্র করে আমি কিছু প্রশ্ন সলিউশন করব। কিন্তু সেটের মধ্যে আপনি যদি সেটের আলোচনাটা না শুনেন, না জানেন, তাহলে সেটের অঙ্ক পারা যাবে না। সেটের কোনো বিচ্ছিন্ন অঙ্ক না, আপনার সেটের একটা ধারণা থাকতে হবে, তাহলে পারা যাবে। তো চলেন আমরা সেট নিয়ে কথা বলি। তো প্রথমত হলো সেট কি, এটা আমরা সবাই, আজকের ১ নম্বর প্রশ্ন যদি আমি বলি সেট কি, সেট হচ্ছে, তাহলে এর উত্তরটা কি হবে? সেট হচ্ছে বাস্তব বা চিন্তা জগতের এই সমস্ত সংজ্ঞাগুলি আপনাদের সৃজনশীলের মধ্যে আসে, সংক্ষিপ্তের মধ্যে আসতে পারে, নৈর্ব্যক্তিকে আসতে পারে, সেজন্য সংজ্ঞা জানতে হবে। বাস্তব বা চিন্তা জগতের বস্তু সমূহের সুসংবদ্ধ সুসংবদ্ধ সংগ্রহকে সেট বলে। আমি সংক্ষেপেই আলোচনা করব। সেট বলে, সেটকে ইংরেজি বড় হাতের অক্ষর দ্বারা চিহ্নিত করা হয়। বড় হাতের অক্ষর দ্বারা চিহ্নিত করা হয়। এবার আমরা যেমন দিতে চাই, যেমন এ একটা সেট, এটাকে প্রকাশ করা হয়েছে, মনে করেন এর উপাদান সংখ্যা হলো 1 2 3, দ্যাটস এনাফ। সেটের উপাদান সংখ্যায় হতে পারে, সেটের উপাদান অক্ষরে হতে পারে, সেটের উপাদান অক্ষর সংখ্যা মিলাইয়া হতে পারে, কোনো সমস্যা নেই। তো এই গেল সেট। এখন সেটের মধ্যে বিভিন্ন চিহ্ন আছে, সেটের মধ্যে বিভিন্ন চিহ্ন আছে, প্রতীক আছে। এই চিহ্ন এবং প্রতীকগুলো আমাদেরকে চিনতে হবে। তো সেটের উপাদানের ভিত্তিতে সেটকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো শান্ত সেট, সসীম সেট, এবং আরেকটা হচ্ছে অসীম সেট। একটা হলো সসীম সেট এবং আরেকটা হচ্ছে অসীম সেট। অসীম সেট, যেই সেটের উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায় তাকে সসীম সেট বলে, আর যেই সেটের উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায় না তাকে অসীম সেট বলে। ঠিক আছে? আচ্ছা, সসীম সেটকে আবার শান্ত সেটও বলা হয়। তো সসীম সেট হচ্ছে এই যে এটা একটা সসীম সেট, যে 1 2 3 গণনা করা যাচ্ছে। আপনার এটার মধ্যে যদি ১০০ উপাদান থাকে গণনা করা যাবে ১ কোটি, ১ ট্রিলিয়ন, ১ বিলিয়ন, অনেক বড় অ্যামাউন্ট কিন্তু গণনা করা যায়। আর যেই সেটের উপাদান গণনা করে শেষ করা যাবে না সেটাকে আমরা অসীম সেট বলি। এই অসীম সেটের মধ্যে কিছু কিছু সেট আছে যেই সেটগুলো থেকেই আমাদের আলোচনা করতে হয়। এর মধ্যে ১ নম্বর যেটা, সেটা হচ্ছে বাস্তব সংখ্যার সেট। বাস্তব সংখ্যার সেট, বাস্তব সংখ্যার সেটকে এই বড় হাতের আর দ্বারা চিহ্নিত করা হয়, ১ নম্বর। ২ নম্বর হচ্ছে পূর্ণ সংখ্যার সেট। পূর্ণ সংখ্যার সেট কেমন? পূর্ণ সংখ্যার সেটকে আই বা জেড দ্বারা চিহ্নিত করা হয়। সো আর এর মধ্যে তাহলে কি থাকবে? বাস্তব সংখ্যা বলতে কি, আমরা নবম দশম শ্রেণীতে যে সংখ্যাগুলো নিয়ে আলোচনা করছি সেগুলো হচ্ছে বাস্তব সংখ্যা। এই বাস্তব সংখ্যার মধ্যে কি থাকবে? মাইনাস যুক্ত সংখ্যা থাকবে, -2.5 থাকবে, -2 থাকবে, তারপর 0 থাকবে, 1 থাকবে, 2 থাকবে, √2 থাকবে, 3। মানে কি, সমস্ত মূলদ এবং অমূলদ সংখ্যাগুলো আমার বাস্তব সংখ্যার সদস্য। এই বাস্তব সংখ্যার মধ্যে যেই সংখ্যাগুলো অখণ্ড পূর্ণ সংখ্যা, অখণ্ড পূর্ণ সংখ্যা, এই যে সেগুলোকে অখণ্ড সংখ্যা আর কি, তাদেরকে আমরা পূর্ণ সংখ্যা বলবো। বাস্তব সংখ্যার মধ্যে যেই সংখ্যাগুলো অখণ্ড সংখ্যা, মানে যেগুলো খণ্ড না, ভগ্নাংশ না, সেগুলোকে বলা হচ্ছে পূর্ণ সংখ্যা। তো এর মধ্যে কি কি থাকবে? এর মধ্যে 0 থাকবে, ঋণাত্মক সংখ্যা থাকবে, ধনাত্মক সংখ্যা থাকবে,
হ্যাঁ, এর কোনো শেষ নাই, এটা একটা অসীম সেট। আচ্ছা, তাহলে আমরা পূর্ণ সংখ্যার সেটের মধ্যে কাকে কাকে দিব? 0 থাকবে, +-1, +-2, +-3, এইভাবে অনন্ত অসীমকাল চলবে। যেই সেটের শেষে এরকম ডট ডট চিহ্ন থাকবে সেটাই হচ্ছে অসীম সেট। এই প্রতীকগুলো আমাদের কাজে লাগবে। আমি আলোচনাটাকে লম্বা করতেছি না, আমাদের অনেকেরই সেট সম্পর্কে কিছুটা আইডিয়া আছে, বাকি আইডিয়াটুকু নিয়েই আমরা অঙ্কের মধ্যে যাব। আচ্ছা, তারপরে আসেন স্বাভাবিক সংখ্যার সেট, যেগুলো আমাদের বেশি কাজে লাগে। স্বাভাবিক সংখ্যার সেট। তো স্বাভাবিক সংখ্যার সেটকে এন দ্বারা প্রকাশ করে, হাতে লিখলেই এনটা একটু এখানে গাঢ় করে দেয়, এখানে জেডটাকে গাঢ় করে দেয়। এত কিছু তো আমরা আর পরীক্ষার খাতায় করতে যাব না, এগুলি আমরা এমনি দেখানোর জন্য আমরা করি আর কি। আচ্ছা, তাহলে স্বাভাবিক সংখ্যার সেট কোনগুলা? স্বাভাবিক সংখ্যা হচ্ছে পূর্ণ সংখ্যার মধ্যে যেগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা, শূন্য থেকে বড় ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলোকে বলা হবে স্বাভাবিক সংখ্যা। তাহলে শূন্য থেকে বড় আমার পূর্ণ সংখ্যা হচ্ছে 1, 2, 3, এইভাবে অনন্ত অসীম কাল এটা যাইতে থাকবে। সুতরাং স্বাভাবিক সংখ্যার সেট হচ্ছে n, এটা নির্দিষ্ট। পূর্ণ সংখ্যার সেটকে i বা z দ্বারা চিহ্নিত করে, i বা z, এবং বাস্তব সংখ্যার সেটকে r দ্বারা চিহ্নিত করে। কেমন? আচ্ছা, আচ্ছা, এইবার আমরা চলে যাচ্ছি যে এই যে সেট, এই সেট থেকে আমরা সসীম আর অসীমটা বুঝলাম। সসীম মানে উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যাবে, মানে এই যে সসীম সেট, যে সেটের উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায় তাকে সসীম সেট বলে। কেমন? এ হলো আমার সসীম সেট। এগুলো মোটামুটি সেট সম্পর্কে আমাদের একটা ধারণা। এইবার আমরা যাব সেটের অঙ্ক করতে গেলে আমাদের কিছু নোটেশন লাগবে, কিছু প্রতীক আমাদের জানতে হয়। সেই প্রতীকগুলা কি সেগুলা দিচ্ছি। আল্লাহ, আচ্ছা, তাহলে আমরা লিখব, এটা আমাদের গুরুত্বপূর্ণ প্রতীক, গুরুত্বপূর্ণ প্রতীক। কেমন? আচ্ছা, এই যে আমরা এটা একটা ছক দিলাম, এখানে ছকের মধ্যে আমরা নাম দিব, নাম বা প্রতীক ব্যবহার করলাম। এখানে আমরা ব্যাখ্যা দিব, ব্যাখ্যা দিব। এখানে আমরা উদাহরণ দিব। এখানে আমরা উদাহরণ দেব। কেমন? ওকে, প্রথমত সেটের মধ্যে একটা প্রতীক সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, সেটা হচ্ছে এটা, এই প্রতীকটা, এটাকে আমরা অ্যাপসাইলন বলি। অ্যাপসাইলন। তা অ্যাপসাইলনের বাংলা অর্থ কি? এটার অর্থ হচ্ছে সদস্য। তাহলে অ্যাপসাইলন প্রতীক দিয়ে সদস্য বোঝায়। ব্যাখ্যা কি? মনে করেন কিছুক্ষণ আগে আমরা এ সেটটা লিখেছিলাম যার ভিতরে ছিল 1, 2, 3। সো 1 এই সেটের মধ্যে আছে, 2 আছে, 3 আছে। তা আমি যদি 3 উপাদানটা এ সেটের মধ্যে আছে বুঝাইতে চাই, তাহলে তার মাঝখানে এই অ্যাপসাইলন এই প্রতীকটা ব্যবহার করতে হবে। কেমন? অর্থাৎ 3 এ সেটের সদস্য। সুতরাং সেটকে ব্যাখ্যা করতে গেলে এই প্রতীকটা লাগবে। তা এটা গেল আমাদের একটা উদাহরণ হিসাবে। আমরা এখানে দিতে পারি যে a ইজ ইকুয়াল টু 1, 2, 3। তাহলে আমরা এখানে ব্যাখ্যা করতে পারি
যে 3 বিলংস টু এ। কেমন? এটাকে পড়া হবে কিভাবে? পড়া হবে 3 বিলংস টু এ। বাংলায় বললে কি হবে? 3 এ সেটের সদস্য। শেষ। এবার এটাকে যদি আমরা কেটে দিই তাহলে সদস্য নয়। এটাকে যদি এভাবে কেটে দেয় তাহলে কি? নট বিলংস টু। এটার অর্থ হচ্ছে কি? নট বিলংস টু। নট বিলংস টু মানে কি? সদস্য না। ব্যাখ্যা যদি এখানে আছে ওইটা লিখি। সদস্য নয় অর্থে ব্যবহৃত হয়। সদস্য নয় অর্থে ব্যবহৃত হয়। একটা এক্সাম্পল দিই। এই সেটের মধ্যে 1 2 3 আছে, তিনটাই উপাদান। 5 কি আছে এখানে? নাই। সো আমরা যদি লিখি যে 5 ডাজ নট বিলংস টু এ, তার অর্থ হলো 5 এ সেটের সদস্য নয়। কেমন? এবং এটাকে পড়া হবে কিভাবে? 5 ডাজ নট বিলংস টু। এই যে এটার নামই হচ্ছে নট বিলংস টু। ডাজন্ট বিলংস টু এ। এই যে এই প্রতীকগুলো আপনার লাগবে। তারপরে আসেন, একটা সেটকে দুইভাবে ব্যাখ্যা করা যায়। একটা হচ্ছে তালিকা পদ্ধতি এবং আরেকটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। দুই পদ্ধতির যে কোনো এক পদ্ধতিতে আপনার কাছে একটা সেটকে ব্যাখ্যা করা থাকবে। সুতরাং এরকম একটা প্রতীক বাংলায় বিশুদ্ধ চিহ্নের মতো ব্যবহার করা হয়। ছোট করে লিখলাম। এটার ইংরেজি একটা উচ্চারণ আছে, সাচ দ্যাট। এটার ব্যাখ্যা হচ্ছে যেন। সাচ দ্যাট, এই প্রতীকটাকে আমরা পড়ব সাচ দ্যাট। বাংলা অর্থ হচ্ছে যেন। এখন এই যেন মিলে, এটার সাথে মিলিয়ে আমরা কিভাবে পড়বো কিভাবে? যেমন আপনার এখানে 1 2 3 এই তিনটে উপাদান আছে। এই সেটকে তালিকা পদ্ধতিতে বলছে। যদি সেট গঠন পদ্ধতিতে ব্যাখ্যা করতে বলে তাহলে সেখানে আমরা কি লিখবো? এ। আমরা দেখতে পাচ্ছি যে 1 2 3 এগুলো পজিটিভ সংখ্যা এবং স্বাভাবিক সংখ্যা। 1 2 3। সো আমরা এখানে লিখবো x belongs to n। তো এখন n এর মধ্যে তো অনেক সংখ্যা আছে, তার ভিতরে কোন x গুলো এই এ সেটের মধ্যে থাকবে সেই সেটটাকে বোঝানোর জন্য সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সেটকে প্রকাশ করা হয়। তো এটা বোঝানোর জন্য আমরা এখানে কি দিচ্ছি? সাচ দ্যাট, যে x বিলংস টু n, সাচ দ্যাট, যে যেন। এখন শর্তের মাধ্যমে এটা প্রকাশ করতে হবে। যেন আমরা বলতে চাই 1 is less than equal to x and x is less than equal to 3। সো আমরা 1 2 3 না বলে আমরা এইভাবেও সেটটাকে প্রকাশ করতে পারি যে এই এ সেটের সদস্য হচ্ছে ওই সকল স্বাভাবিক সংখ্যা যারা 1 এর সমান বা বড়, 3 এর সমান বা ছোট। শেষ। আশা করি বোঝা গেছে। এগুলোকে জানতে হবে। এগুলো না জেনে তো আপনি সেটের অঙ্ক করে তো কোনো লাভ হবে না। অবশ্যই আমি শর্ট সাজেশন হিসাবে একটা দিব, যেটা করলে আশা করি কিছু না কিছু ইনশাল্লাহ কমন পড়বে। তাহলে এখন আমরা এখন পরের চিহ্নগুলোর মধ্যে যাই। পরের চিহ্নগুলোর মধ্যে যাই। ওকে, এবার আমরা বাকি তিনটা দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, আরেকটা প্রতীক বেশি ব্যবহৃত হয়, এটা হলো এরকম একটা প্রতীক ব্যবহার করে। কেমন? এই যে এরকম, বা এরকম দুটো ফাঁকা, হ্যাঁ, সেকেন্ড ব্র্যাকেট দেওয়া থাকে, তার মাঝখানে কোনো উপাদান থাকে না। তা এটাকে আমরা বলি কি? ফাঁকা সেট বা নাল সেট। নাল সেট ইংরেজিতে কি বলে? নাল সেট। তো বাংলায় আমরা এটাকে কি বলি? ফাঁকা সেট। ফাঁকা সেটটা যে কোনো সেটের মধ্যেই থাকবে, যে কোনো সেটের মধ্যেই
ফাঁকা সেট আছে। ফাঁকা সেট যে কোনো সেটেরই উপসেট, কিন্তু এটাকে আমরা লিখি না। ফাঁকা সেট দিয়ে কোনো এক্সাম্পল আপাতত আমরা দিলাম না, ফাঁকা সেট গেল। তাহলে এই কয়েকটা প্রতীক আছে যে প্রতীকগুলো আমাদের অহরহ লাগবে। এবার আসেন, এখন আমরা সেটের কাজের মধ্যে চলে যাব। এই যে প্রতীকটা সেটের মধ্যে, এই যে ইউ আকৃতির এই জিনিসটা, এটার এত ব্যাপক ব্যবহার, এটার নাম হচ্ছে ইউনিয়ন। ইউনিয়ন, আচ্ছা, তো ইউনিয়ন মানে কি? এটার মানে হচ্ছে সংযোগ সেট। সংযোগ সেট। তো সংযোগ সেট বোঝানোর জন্য আমরা ইউনিয়ন বুঝি। এটা একটা কাজ, সেটের একটা কাজ হচ্ছে সংযোগ করা। তো সংযোগ সেট কিভাবে হবে? দুটি সেটের উপাদানকে একত্রে প্রকাশ করলে এটাকে যোগ সেট বলে। যে সেট পাওয়া যায় তাকে সংযোগ সেট বলে। সংযোগ সেট বলে। কেমন? এটাকে সংযোগ সেট বলে। আচ্ছা, সংযোগ সেট বলে। যেমন এ ইউনিয়ন বি পড়া হয়, কিন্তু এ ইউনিয়ন বি, বাংলা বললে এ সংযোগ বি। তাহলে এটাকে পড়া হবে কিভাবে? এটাকে পড়া হবে এ ইউনিয়ন বি। কেমন? আচ্ছা, এখন একটা এক্সাম্পলে যাই। মনে করেন আপনার কাছে এ একটা সেট আছে 1 2 3, আর বি একটা সেট আছে মনে করেন 3 4 5। কেমন? এখন এই দুইটা সেটকে যদি আমরা সংযোগ করি তাহলে কিভাবে লিখব? এ সংযোগ বি ইজ ইকুয়াল টু, এর জায়গায় এ সেটের মানটা বসায় দেন, ইউনিয়নের জায়গায় ইউনিয়ন রাখেন, বি সেটের জায়গায় বি সেটের মানকে বসায় দেন। দিলাম বসায়। এখন কাজটা কি? এই যে এখানে বলা হয়েছে যে দুটি সেটের উপাদানকে একত্রে প্রকাশ করলে যেই সেট পাওয়া যায়। তা একত্রে প্রকাশ করলে কিভাবে হবে? এই সেটের উপাদান কি বাদ হয়ে যাবে? না, এগুলো থাকবে। তাহলে 1 2 3, এখন 3 তো দুই জায়গায় আছে। সেটের মধ্যে এইটা খেয়াল করতে হবে যে একই উপাদান একাধিকবার লিখতে হয় না। তো 3 দুই জায়গায় আছে, একবার আসলো। কেমন? আর 4 আসবে, এরপর 5 আসবে। সুতরাং এটাকে বলা হচ্ছে সংযোগ সেট। এটা হচ্ছে সেটের একটা কাজ, যে আমরা সেটের কাজটা কি করব? সেটা হচ্ছে ইউনিয়ন দিয়ে কাজ করব। আমি কিন্তু পাশে লিখে দিছি ইউ মানে ইউনিয়ন। এটাকে আবার অনেকে কাপও বলে। কেমন? এটাকে কি বলে? কাপ। দেখতে কাপের মতো, তাই এটাকে কাপ বলে। ওকে, তাহলে এবার আমরা চলে যাচ্ছি সেটার আরেকটা কাজের মধ্যে। সেটার আরেকটা কাজের মধ্যে আমরা যাচ্ছি, সেটা হচ্ছে এবার যদি এটা আমরা যোগ দিলাম, যে ইউনিয়ন মানে হচ্ছে কি? সংযোগ সেট। এটাকে আমরা ইউনিয়ন বলি বা সংযোগ সেট বলি বা যোগ সেট বলি, অসুবিধা নেই। তো সেটের মধ্যে যোগ আছে, বিয়োগ আছে, গুণ আছে, ভাগ নাই। তাহলে আমরা ধারাবাহিকভাবে যাই। তো এটা হলো সেটের যোগ সেট। এবার বাদ সেট, হ্যাঁ, বাদ সেট, মাইনাস সেট, বাদ সেট। তো বাদ সেট বোঝানোর জন্য আমাদের যে প্রতীকটা ব্যবহার করা হয় সেটা আসলে যে এরকম একটা প্রতীক ব্যবহার করে, বা এমন একটা স্ল্যাশ না, কিন্তু এই যে এরকম না, এরকম ঠিক উপর থেকে নিচের দিকে নেমে আসবে। এটাকে আমরা কি? মাইনাস সেট বলি। মাইনাস সেট, বাদ সেট, বাংলায় বলে বাদ সেট, মাইনাস সেট বা বাদ সেট। আচ্ছা, বাদ সেট। তাইলে বাদ সেট বা মাইনাস সেটকে আমরা কিভাবে সংজ্ঞায়িত করব? একটি সেটের উপাদান থেকে অন্য আরেকটা সেটের উপাদান বাদ দিলে যেই উপাদানগুলো থাকবে তাদের দ্বারা গঠিত সেটকে বলা হচ্ছে বাদ সেট। এক্সাম্পল দিলে এটা পরিষ্কার হবে। এক্সাম্পল দিব একটু পরে। বাদ সেট, একটি সেটের উপাদান হতে অপর একটি সেটের
উপাদান বাদ দিলে যেই সেট গঠিত হয় তাকে বাদ সেট বলে। আশা করি বোঝা যাচ্ছে, তাকে বাদ সেট বলে। একে লেখা হয় কিভাবে? এই যে এ বাদ বি এই আকারে, অথবা এই যে এ বাদ বি, এই যে এরকম একটা টান থাকবে, কেমন পড়া হয় এ বাদ বি। বাংলায় বললে বাদ হয়, ইংরেজিতে বললে মাইনাস হয়। এ বাদ বি। এক্সাম্পল যাবে, এক্সাম্পল না গেলে এগুলো ক্লিয়ার হবে না। এক্সাম্পল যাবে। বাদ সেটটা খুব গুরুত্বপূর্ণ, কারণ বাদ সেটের উপরে আবার পূরক সেট আছে। হ্যাঁ, পূরক সেট হলো এক বিশেষ প্রকারের বাদ সেট। এই সেটটার উদাহরণটা আমি এখানে রাখছি আপনাদেরকে দেখানোর জন্য, যে মনে করেন আমার এই দুইটাই হচ্ছে আমার সেট। তাহলে এ সেটের মধ্যে কে কে আছে? 1 2 3। বি সেটের মধ্যে কে কে আছে? 3 4 5। তাহলে আমরা যদি বলি যে এ থেকে বি কে বাদ দাও, তাহলে আমরা লিখব এ বাদ বি, কেমন, ইজ ইকুয়াল টু, আমরা কিন্তু দুইটাই লিখছি এ মাইনাস বি, ওটাকে কিন্তু এভাবেও লেখা হয় এবং টানটা এভাবেই দিতে হবে। এভাবে টান দিলে এটা কিন্তু ভাগ বোঝাবে, স্ল্যাশের মতো করে দিলে ভাগ বোঝাবে। যাই হোক, আমরা এর জায়গায় এ সেটের মান লিখলাম 1 2 3 মাইনাস বি হচ্ছে 3 4 5। এখন দেন বাদ দেন, এই সেট থেকে এটাকে বাদ দিচ্ছেন। এই সেটের বাদ খুব ইন্টারেস্টিং। এখানে দেখেন যে এই সেটের, এই প্রথম সেটের যেই উপাদান দ্বিতীয় সেটে থাকবে সেগুলো বাদ যাবে। তাহলে নামবে কারা? প্রথম সেটের উপাদান নামবে। সুতরাং আমার এখান থেকে কি কি নামবে? 1 2। সুতরাং এ বাদ বি মানে কি? যে সেটটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে 1 2। আমরা অনেকে বলি কি যে এই যে এগুলো সব বাদ, এগুলা বাদ দিবা কোত্থেকে? এগুলো তো এখানে নাই, 4 5 তো এখানে নাই, তাহলে বাদ দিবা কোত্থেকে? বাদ দেওয়ার উপায় নেই। একটা এক্সাম্পল দিই। মনে করেন আপনার কাছে 10 টাকা আছে, হুম, এখান থেকে আপনি 8 টাকা বাদ দিলেন, তাহলে রইল কত? 2 টাকা। কোত্থেকে রইছে? এখান থেকে রইল না? তাহলে সেটের বেলা কেন আমরা পরেরটার মধ্যে থেকে চিন্তা করি? সেটের বেলাও তো একই কথা, যে প্রথম সেট থেকে বাদ যাবে, তা নামবে কারা? বাকিগুলা নামবে। প্রথম সেটের যে উপাদান পরের সেটে থাকবে তারা বাদ যাবে, বাকিগুলা নামবে। এ হচ্ছে বাদ সেট। এবার আমরা বাদ সেটের সাথে যেহেতু পূরক সেটের সম্পর্ক আছে, হ্যাঁ, পূরক সেটের সম্পর্ক আছে, তাই সাথে সাথে আমরা পূরক সেটটাও লিখে ফেলি, তাহলে বুঝতে সুবিধা হবে। কারণ পূরক সেটটাও এক বিশেষ প্রকারের বাদ সেট, সেট অফ কমপ্লিমেন্টস বলে এটাকে, পূরক সেট। তো পূরক সেট প্রকাশ করে কিভাবে? মনে করেন এই যে এ একটা সেট, তার উপরে এই যে প্রাইম একটা টান দিয়া বলে এ প্রাইম, মানে এ এর পূরক সেট। এটাকে আরেকটা ভাবেও প্রকাশ করা যায়, ওই যে সেটস অফ কমপ্লিমেন্ট সি। সুতরাং আমরা এ টু দ্য পাওয়ার সি এরকম ভাবেও আমরা প্রকাশ করতে পারি। এটাকে কিভাবে পড়া হবে? এটাকে পড়া হবে এ এর পূরক সেট, এ এর পূরক সেট। এখন পূরক সেটের শর্ত আছে, এটা খেয়াল করতে হবে। পূরক সেটের মধ্যে শর্ত আছে। শর্ত হলো যাকে আমরা বাদ দিব, যেমন এখানে বি সেটটাকে বাদ দিছে, এই সেটটা অবশ্যই তার আগের সেটের উপসেট হতে হবে। অর্থাৎ এখানে একটা ইউনিভার্সাল সেট থাকতে হবে, সার্বিক সেট, সার্বিক সেট থাকতে হবে। সার্বিক সেটকে ইউ দ্বারা প্রকাশ করা হয়। সার্বিক সেটকে ইংরেজিতে ইউনিভার্সাল সেট বলে। তা আমরা আগেই বলেছিলাম যে সেটকে সাধারণত ইংরেজি বড় হাতের অক্ষর দিয়ে প্রকাশ করা হয়। ইউনিভার্সালের প্রথম অক্ষর ইউ, তাই এখানে ইউ প্রতীকটা ব্যবহার হয়েছে অ্যালফাবেট হিসাবে। কিন্তু এই জায়গায় যে ইউ ব্যবহার হয়েছিল সংযোগ সেটের মধ্যে, ওইটার মধ্যে আমরা এইভাবে আংটা দিইনি। আংটা দিলেই কি না দিলেই কি, কিন্তু এটা মূলত কি বোঝাচ্ছে সেটা হলো বড় কথা। সার্বিক সেট থাকবে। 2 নাম্বার, অন্য সেটগুলো, অন্য সেটগুলো সার্বিক সেটের উপসেট হবে, সার্বিক সেটের উপসেট হবে। এটা না হইলে উপসেট হবে। আর 3 নাম্বার কি? 3 নাম্বার হচ্ছে যে
এ প্রাইম ইজ ইকুয়াল টু ইউ বাদ এ। তার মানে কি, যার প্রাইম সেই বাদ, যার পূরক সেট সেই বাদ। উদাহরণ দিলে পরিষ্কার হয়। এবার আসেন, আমি কিন্তু শর্ত দিয়ে দিছি এখানে যে এই যে পূরক সেট, এই পূরক সেটকে বোঝানোর জন্য যে এ প্রাইম পড়া হবে এ এর পূরক সেট, সুতরাং পূরক সেট বোঝানোর জন্য এ প্রাইম বা এসি প্রতীকটা ব্যবহার করা হয়, এ টু দি পাওয়ার সি, এটা পাওয়ারের জায়গায় বসে আর কি। তো শর্ত কিন্তু তিনটা দিছি, এই তিনটা শর্ত মানতে হবে। তো সার্বিক সেট থাকতে হবে, অন্য সেটগুলো এই সেটের উপসেট হইতে হবে। উপসেট কি জিনিস? একটা সেটের উপাদান যদি আরেকটা সেটের মধ্যে থাকে, তবে দ্বিতীয় সেটটা প্রথম সেটের উপসেট, বা প্রথম সেটটা, হ্যাঁ, একটা সেটের উপাদান যদি অন্য কোনো সেটের মধ্যে থাকে, তবে এই প্রথম সেটটাকে অন্য সেটের উপসেট বলতে পারি। যেমন মনে করেন এখানে 1 2 3 আছে, সেট পুরাটা হলো এক্সাম্পলের উপরে। আর মনে করেন যে আপনার কাছে ইউ আছে একটা সেট, যেখানে 1 থেকে 5 পর্যন্ত আছে, কেমন? তাহলে এই যে উপাদানগুলো, এটা তো ইউ সেটের মধ্যে আছে। একটা সেটের উপাদান যদি অন্য আরেকটা সেটের উপাদান হয়, সদস্য হয়, একটা সেটের সকল উপাদান যদি আরেকটা সেটের মধ্যে বিদ্যমান থাকে, তবে প্রথম সেটটাকে দ্বিতীয় সেটের উপসেট বলে। এবং এটাকে লেখা হবে কিভাবে? এই যে সাবসেট আকারে লেখা হবে। দেখছেন ইউর কারবারটা? দেখছেন ইউ এভাবে দিলে একটা বুঝায়, এটাকে শোয়ায় দিলে আরেকটা বুঝায়, হ্যাঁ, কাপের মতো করে রাখলে সংযোগ বুঝায়, উল্টায় দিলে আবার আরেকটা বুঝাবে, সেটা আমরা আসবো, ওটা ইন্টারসেকশন সেট বলে। তো যাই হোক, তাহলে এ সেটটা ইউ সেটের উপসেট হয়েছে কেন? কারণ এর উপাদানগুলো সবই ইউ সেটের মধ্যে আছে। তাহলে এইরকম কোন একটা সেটের আলোচনায়, একটা সার্বিক সেট, মাদার সেট আপনি বলতে পারেন, মাদার সেট থাকতে হবে, অন্য সেটগুলো তার উপসেট হইতে হবে। একটা এক্সাম্পল নেন, তাহলে ইউর মধ্যে আমরা কাকে দিলাম? 1 2 3 4 5। ওকে, এই সেটটা নিয়ে আমরা কাজ করতেছি, ওনারে আর ছাড়তেছি না, উনি থাকুক। তাহলে এ ইজ ইকুয়াল টু 1 2 3। এখন আপনার কার প্রাইম? এর প্রাইম, কেমন? এর প্রাইম। তাহলে আমার শর্ত মানছে কিনা? সার্বিক সেট আছে, অন্য সেটগুলো, অন্য সেট আছে একটা, সার্বিক সেটের উপসেট হবে, এই উপাদান এখানে আছে, সো এটা উপসেট, কেমন? এবার এ প্রাইম মানে কি? এ প্রাইম মানে হচ্ছে এই সার্বিক সেট থেকে এই সেটের উপাদানগুলো বাদ যাবে। আমরা যদি এখানে লেখার চেষ্টা করি, তাহলে দেখেন ইউর মধ্যে কি কি আছে? 1 2 3 4 5, বাদ যাচ্ছে কে? এর উপাদান 1 2 3। তাহলে ইউ থেকে যদি আমরা, এই যে ইউর উপাদান থেকে যদি আমরা এই সেটের উপাদানকে বাদ দেই, তাহলে কি থাকে দেখেন তো? তাহলে কি থাকে? তাহলে আমরা কি বলতে পারি না যে এই সেটের কোন উপাদানগুলো এখানে আছে? 1 আছে, 2 আছে, 3 আছে, নাই কে? 4 আর 5। সো আমার পূরক সেটের সদস্য হচ্ছে 4 5। পূরক সেটটা খুব গুরুত্বপূর্ণ, এটা খেয়াল করতে হবে। সেটের এই জিনিসগুলো দিয়েই তো সেটের কাজ। আপনি যদি এই জায়গাটার মধ্যে একটু খেয়াল করেন, তাহলে পরবর্তীতে কাজগুলো সমস্যা হবে না, কারণ কাজ তো এদের মাধ্যমে করতে হবে আপনাকে। আজকে আমি এই সেটের বেসিক কিছু আলোচনা করলাম, টুকটাক কিছু কথা আছে যেগুলো সবসময় বলা হয় না। সেটের মধ্যে যেই উপাদান থাকে আর কি, তাদেরকে সেটের সদস্য বলে। সেটা আমরা অনেকেই জানি যে সেটের মধ্যে যেই সংখ্যা থাকবে, অক্ষর প্রতীক থাকবে, যে এগুলাকে আলাদাভাবে এদের সদস্য বা উপাদান বলা হয়। অনেক বিস্তারিত আলোচনা, আমি একটু কমপ্লিট করে কথাটা বলতে চাই। এবার আসেন, তাহলে আমাদের পূরক সেট চলে গেল, এটা কিন্তু এক প্রকারের বাদ সেট। এবার ইউ প্রতীকটাকে যদি আমরা উল্টায় দিই এরকম, তাহলে বাবা এটাকে পড়া হচ্ছে ইন্টারসেকশন। ইন্টারসেকশন, ইন্টারসেকশনের বাংলা হইল ছেদ, ছেদ করা, কেমন? যেমন মনে করেন এই জায়গায় একটা বস্তু আছে, এইখানে একটা বস্তু আছে, একটা তীর মারছেন, দুইটার মধ্যে দিয়ে গেছে, একটা তীর মারছেন, দুইটার মধ্যে দিয়ে গেছে। তাইলে এই জায়গায় তীরের একটা অংশ আছে, এই জায়গাও তীরের একটা অংশ আছে, কমন একটা অংশ আছে। সোজা কথা, আমরা সেটের মধ্যে কমন উপাদান নিয়ে আরেকটা সেট তৈরি করতে পারবো, সেই সেটটাই হচ্ছে সেট অফ ইন্টারসেকশন। সো এটার ব্যাখ্যা কি যাবে? এটার ব্যাখ্যা যাবে এরকম যে এ ইন্টারসেকশন বি, এটাকে পড়া হবে কিভাবে? এটাকে পড়া হবে এ ইন্টারসেকশন ইন্টারসেকশন বি, কেমন? আমরা যদি
এই যে সেট সেট, এটা একটা সংজ্ঞা দেওয়ার চেষ্টা করি, সেট সেট, তাহলে কি হবে? দুটি সেটের সাধারণ উপাদান নিয়ে, সেটের সংজ্ঞা জানলে কাজ পারা যাবে। দুটি সেটের সাধারণ উপাদান নিয়ে, এই সাধারণটাকে ইংরেজিতে আমরা কমন বলি, কমনটা বুঝি, বাঙালি আমরা সাধারণটা বুঝি না আর কি। উপাদান নিয়ে গঠিত সেটকে কি বলে? দুটি সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে সেট সেট বলে। বাংলা কথাটা এরকম, সেট সেট বলে। ইংরেজিতে বলে সেট অফ ইন্টারসেকশন বা ইন্টারসেকশন সেট। ডেফিনেটলি এক্সাম্পল লাগবে, লাগবে, উদাহরণ না দিলে বোঝা যাবে না। তা নেন, আপনি দুইটা সেট নেন, আমরা এ বি দুইটা সেট নিয়ে কাজ করছিলাম, যে এ সেটের মধ্যে হলো 1 2 3, কেমন? আর বি সেটের মধ্যে ছিল 3 4 5। সো যদি আমরা বলি যে এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি, কেমন? তাহলে এটাকে লিখবো কিভাবে? এ সেটের জায়গায় এ সেটকে লিখতে চাই ইন্টারসেকশন, বি সেটের জায়গায় বি সেটকে লিখতে চাই। এখন আসেন, কাজটা কি? এই যে প্রতীকটা, তার কাজটা কি? তার কাজটাই এখানে ব্যাখ্যা দিছে। দুটি সেটের সাধারণ উপাদান, সাধারণ মানে কমন, এই দুইটার মধ্যে আছে এমন, কেমন? তাহলে এই দুইটার মধ্যে কে কে আছে? 1 নাই, 2 নাই, 3 আছে দুই জায়গায়। সো একটা উপাদান তো নামলো, আর কেউ নাই। সো এই 3 হচ্ছে সেট অফ ইন্টারসেকশন বা ইন্টারসেকশন সেট। পাওয়ার সেটকে শক্তি সেট বলে বাংলায়। আমরা যদি বলি শক্তি সেট বা পাওয়ার সেট, পাওয়ার, তাই না? ফিজিক্সে আছে তো শক্তি, পাওয়ার, কিন্তু পাওয়ারের বাংলা অর্থ হলো আবার ক্ষমতা। যাই হোক, শক্তি সেট। তাহলে এখন শক্তি সেট কাকে বলবো? এটাকে আমরা আলাদাভাবে দিব, গুণ সেট এবং পাওয়ার সেট, এই দুটাকে আলাদাভাবে দিচ্ছি। একটি সেটের উপাদানগুলোকে নিয়ে, উপাদানগুলোকে নিয়ে যতগুলো উপসেট তৈরি হয় তাদের সেটকে, শক্তি সেট বা পাওয়ার সেট বলে, পাওয়ার সেট বলে। এখন উপসেট তৈরি করাটা জানতে হবে। আমি কিন্তু আগেই একবার বললাম যে উপসেট কি জিনিস। একটা সেটের উপাদান যদি আরেকটা সেটের মধ্যে থাকে, তাহলে প্রথমটাকে দ্বিতীয়টার উপসেট বলা হবে। আচ্ছা, এখন শক্তি সেট বা পাওয়ার সেট বলে কথাটা যদি আমরা আরেকবার দেখি, একটি সেটের উপাদানগুলোকে নিয়ে যতগুলো উপসেট তৈরি হয় তাদের সেটকে শক্তি সেট বা পাওয়ার সেট বলে। কাজটা কি হলো? যতগুলো উপসেট, তার মানে এটা একটা সেট, আবার সেট, তার মানে এটা একটা আরেকটা সেট, তার মানে এটা দাদা সেট। এই দাদা সেটের মধ্যে কি কি থাকবে? যারা থাকবে তারা নিজেরাও সেট। আমি যদি একটা এক্সাম্পল এখানে নেই, মনে করেন আমরা এ সেট নিয়ে কাজ করছি, ওরে আজকে ছাড়বো না, ও ও এইটা দিয়েই আমাদের সব এক্সাম্পল যাবে। এখন উপসেট কতগুলো হবে দেখেন তো? কার উপসেট? এ এর উপসেট। আচ্ছা, এ এর উপসেট কতগুলো হয়? একটা উপাদান নিয়ে একটা সেট হয়, 2 নিয়ে আরেকটা, 3 নিয়ে আরেকটা, একটা উপাদান নিয়েও একটা সেট তৈরি হয়। তাহলে এক উপাদান বিশিষ্ট উপসেট এই 3টার বেশি হয় না। আরেকটা আছে ফাঁকা সেট, ওনারা লাস্টে রাখবো। এবার আসেন, 2টা করে উপাদান নিলে কয়টা উপসেট হয়? তাহলে এখানে 1 আর 2 নিয়ে একটা উপসেট হচ্ছে, 1 এর সাথে 3 নিলে আরেকটা উপসেট হচ্ছে 2 উপাদান বিশিষ্ট, 2 এর সাথে 3 নিলে আরেকটা উপসেট হচ্ছে। তাহলে দেখেন তো 2 উপাদান বিশিষ্ট আর কোনো উপসেট তৈরি করা সম্ভব কিনা? একের সাথে 2 নিয়ে একটা, একের সাথে 3 নিয়ে একটা, শেষ। 2 এর সাথে 3 নিয়ে
সেটটা শেষ। আর যদি কেউ বলে 3-এর সাথে আবার 1 নিয়া, বাবারে 3-এর সাথে 1 নিলে যা হবে 1-এর সাথে 3 নিলে একই কথা হবে। অর্থাৎ একটা সেটের মধ্যে যদি আপনি এইভাবে লেখেন 3,1 যেই কথা, আমরা লিখতে পারি 1,3 একই কথা। সেটের মধ্যে আগে পরে উপাদান লেখা যায়, কোনো সমস্যা নাই। কোনো সময় যদি উপাদান বাদ পড়ে যায় সেটা লাস্টে কমা দিয়ে লিখে দিলেই হবে। সেটার প্রত্যেকটা উপাদানকে আলাদা করার জন্য আমরা একটা উপাদানের পরে আমরা কমা ব্যবহার করি, কেমন? আচ্ছা, এবার আসেন, কোন সেট নিজেও নিজের উপসেট। তার মানে হচ্ছে 3 উপাদান বিশিষ্ট একটা সেট আমাদের কাছে আছে, সেটা হলো ওই সেট নিজে। যেমন আমরা বীজগণিতের মধ্যে বলি না যে কোন সংখ্যা, হ্যাঁ, নিজেকে নিজে দ্বারা ভাগ করা যায়, ওই সংখ্যা দিয়ে সেই সংখ্যাকে ভাগ করা যায়। এখানেও একই রকম ব্যাপার, কোনো সেট যদি থাকে ওই সেট নিজেও নিজের উপসেট হয়। তা এখন আরেকটা উপসেট আছে, আমরা সবার আগে বলেছিলাম এই যে ফাঁকা সেট, যে কোনো সেটের উপসেট। যেহেতু এখানে আমাদেরকে উপসেট গুলোকে দিয়ে সেট তৈরি করতে হচ্ছে, তাই ফাঁকা সেটকে এখানে উল্লেখ করতেই হবে। আচ্ছা, তা আমরা বলেছিলাম কি যতগুলো উপসেট তৈরি হয়, তো এতগুলো উপসেট তৈরি হয়েছে, তাদের সেটকে এখন এগুলা সেট হবে কখন, যদি এদেরকে আমরা আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখি। সুতরাং এই কথাটাকে আমরা এইভাবে লিখব যে পাওয়ার সেট অফ এ, এই যে এইভাবে এ সেটের শক্তি সেটকে লেখা হয় এভাবে। সো পাওয়ার সেট অফ এ, এটাকে পড়া হবে কিভাবে, পাওয়ার সেট অফ এ, বাংলা যদি বলেন এ সেটের শক্তি সেট, এ সেটের শক্তি সেট। এখন এই যে এখান থেকে প্রমাণ করা যায় যে কোন সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা 2n সূত্রকে সমর্থন করে, করে কিনা দেখি, 1 2 3 4 5 6 7 8 করে তো। আচ্ছা, আমরা যদি এখানে এই প্রমাণটা দিয়ে দিই যে পাওয়ার সেট অফ এ এর উপাদান সংখ্যা 2n সূত্রকে সমর্থন করে, প্রমাণ করো। তাহলে আমরা প্রমাণের মধ্যে যায় কি লিখব, আমরা লিখব যে এ সেটের উপাদান সংখ্যা, এ সেটের উপাদান সংখ্যা, এই এ সেটের উপাদান সংখ্যাকে n দ্বারা প্রকাশ করা হয়েছে। এই যে n, এই nটা হলো মূলত এ সেটের উপাদান সংখ্যা, আর 2n হচ্ছে পাওয়ার সেট অফ এ এর উপাদান সংখ্যা। তাহলে এ সেটের উপাদান সংখ্যা n ইকুয়াল টু কত, আমার এই সেটটার মধ্যে 1 2 3 তিনটা উপাদান ছিল, আর পাওয়ার সেট অফ এ সেটের উপাদান সংখ্যা ইজ ইকুয়াল টু, গণে আমরা দেখতে পাইছি যে 1 2 3 4 5 6 7 8, 8টা। এখন 8কে আপনি কি 2 এর পাওয়ার কিউব আকারে রাখতে পারেন না? এখন দেখেন এই 3 এর জায়গায় কি আমরা n বসাইতে পারি না? যদি 3 এর জায়গায় n বসাই তাহলে কি 2n সূত্রটা আসে। সুতরাং পাওয়ার সেট অফ এ এর উপাদান সংখ্যা 2n সূত্রকে সমর্থন করে, আসে, গণিতেও আসে, হায়ার ম্যাথেও আসে। কেমন? আশা করি বোঝা গেল। এরপর আমরা এটাকে মুছে দিই। ওকে, আমার কাছে যেটা মনে হয় যে সেটের কাজ কিন্তু অলরেডি শেষ, এখন শুধু আমাদেরকে বুঝে শুনে কাজ করতে হবে, যেখানে যে কাজটা করতে বলে আর কি, সেটের কাজ শেষ। আমাদের এখন আরেকটা বাকি আছে, আরেকটা সেট বাকি আছে, গুণজ সেট। আরেকটা সেট হচ্ছে গুণজ সেট। আচ্ছা, এটাকে আমরা লিখলাম গুণজ, গুণজ সেট। গুণজ মানে গুণ, এটাকে কার্তেশীয় গুণজ সেট বলে। এই গুণজ সেটকে ক্রমজোড়ের সেটও বলে। এই গুণজ সেটকেই মূলত অন্বয় বলে। এই গুণজ সেটকে আমরা ক্রমজোড়ের সেট বলতে পারি, ক্রমজোড়ের সেট বলা যাবে। এবং এটার খুব লেটেস্ট ভার্সন হচ্ছে অন্বয়। এই অন্বয় শব্দটা ব্যবহার হবে বহু জায়গায়, রিলেশন। সো সেটের মধ্যে যদি দুটি সেটের মধ্যে সম্পর্ক তৈরি করতে বলে তাহলে আমাদেরকে ওই দুইটা সেটকে গুণ দিতে হবে, যে কিসের শর্তের ভিত্তিতে তাদের মধ্যে রিলেশনটা
তৈরি হয়েছে সেটা উল্লেখ থাকতে হবে। এটাই ফাংশন। এই অন্বয়ের মধ্যে কিছু কিছু অন্বয় আছে যারা ফাংশন। সো আলোচনা কিন্তু চলে যাচ্ছে, আমরা এখন ফাংশনের মধ্যে আস্তে আস্তে ইন করব। তাহলে দুটি সেটকে মনে করি, এটা এক্সাম্পল দিয়ে যদি দেই তাহলে সুন্দর হয় আর কি। মনে করি এ ও বি দুটি অশূন্য সেট, মানে শূন্য না আর কি, অশূন্য সেট, এবং এই যে এইভাবে বলা যায় কথাগুলো আসলে। যেমন গুণর সেট কি জিনিস? গুণর সেট হলো দুইটা সেটকে গুণ দেওয়া, গুণের ফলে যে সেটটা পাবো আমরা সেটাই হচ্ছে গুণর সেট। এখন সেটের গুণটা কিভাবে করে? ক্রমজোড়ের সেট তৈরি হয় গুণের ফলে। তাহলে এ ইন্টু বি কে এ হতে বিতে একটি অন্বয় বলা হয়। আমি অন্বয়ের দিকে যাইতে চাই, আসলে সংজ্ঞাটা অনেকভাবে দেওয়া যায়। আমি অন্যের দিকে যাইতে চাই, এ ইন্টু বি কে এ হতে বিতে একটি অন্বয় বলা হবে। মূলত গুণর সেটটা অন্বয়ের জন্যই ব্যবহার করা হয়। এই অন্বয় আর পাওয়ার সেট এই দুইটার মধ্যে আমাদের স্টুডেন্টসদের সমস্যা হয়ে যায়। এখন আমরা একটা এক্সাম্পল দিই। অন্যয়কে সাধারণত আর প্রতীক দ্বারা, মানে রিলেশনের প্রথম অক্ষর আর, যে কোনো প্রতীক দিয়ে ব্যবহার করা যায়। তাও লিখলাম অন্যয়কে আর, এখানে ডবল দাগ দিব না, ওটা দিয়ে কিন্তু বাস্তব সংখ্যার সেট বোঝায়। আচ্ছা, অন্যয়কে আর প্রতীক দ্বারা বা আর দ্বারা প্রকাশ করা হয়। তার মানে গুণসেট যে কথা, অন্যয় একই কথা, আর দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, লেখা হয় কিভাবে? এটা খুব গুরুত্বপূর্ণ। লেখা হয় যে আর ইজ ইকুয়াল টু, এই যে এই অর্ডার পেয়ার, পেয়ার পেয়ার মানে জোড়া, অর্ডার মানে ক্রম, এক ধরনের ক্রমজোড়, সাজ দ্যাট, এখানে সম্পর্কটা ব্যাখ্যা করতে হবে যে এক্সটা কোত্থেকে আসলো, ওয়াইটা কোত্থেকে আসলো। এক্স বিলংস টু এ, ওয়াই বিলংস টু এ, এবং এখানে একটা শর্ত থাকতে হবে যে কোন শর্তের মাধ্যমে আমরা ওয়াই এর মানটা বের করব, একটা ফাংশন থাকতে হবে সেটা। সাপোজ আমরা ধরে নিলাম ওয়াই ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান, তাহলে আমার এ সেটটা লাগবে। এক্সাম্পল দিতে গেলে তো ভাই সেট দেওয়া লাগবে। এখন আমরা নেই, যেখানে এটাকে আমরা যদি একটা প্রশ্ন হিসেবে বিবেচনা করি, যেখানে, অথবা এখানে আমরা ওয়াই বিলংস টু বিও লিখতে পারি, কোনো সমস্যা নেই, আমাদের কাছে তো এ বি দুইটা সেট আছে। যেখানে এ ইজ ইকুয়াল টু 1 2 3 অ্যান্ড বি ইজ ইকুয়াল টু 3 4 5। খেয়াল করেন এক্স এর মানগুলো আসবে এ সেট থেকে, এ সেট এটা। ওয়াই এর মান আসবে, ওয়াই এর মান আসবে না, ওয়াই এর মানগুলো বি সেটের মধ্যে থাকতে হবে। তাহলে ওয়াই এর মান বের করবো কোত্থেকে? এই যে লাস্টে শর্ত দেওয়া থাকবে, অন্যয় বের করতে গেলে শর্ত দেওয়া থাকবে। তাহলে আমরা যদি দুইটা সেট গুণ করে দেই, দুইভাবে করা যাবে। আমরা যদি দুইটা সেট গুণ করে দেই, এ ইন্টু বি, কি হয় দেখি তো, এ ইন্টু বি, তাহলে 1 2 3 গুণ 3 4 5। এখন প্রশ্ন হলো গুণ ও সেট গুণ করে লেখে কিভাবে? এই যে এইভাবে লেখে যে এই অন্যয়ের মধ্যে জোড়া থাকবে। জোড়াটা কেমন? প্রথম সেটের উপাদানকে প্রথমে, দ্বিতীয় সেটের উপাদানকে দ্বিতীয় অবস্থানে রেখে যতগুলো জোড়া তৈরি করা যাবে তাদের সেটকে বলা হবে গুণজ সেট বা ক্রমজোড়ের সেট বা অন্যয়। তাহলে প্রথম সেটের উপাদান ওয়ানের সাথে তো এখানে 3 নিয়ে একটা, ওয়ানের সাথে 4 নিলে আরেকটা জোড়া হয়, ওয়ানের সাথে 5 নিলে আরেক জোড়া হয়, 2 এর সাথে 3 নিলে আরেক জোড়া হয়, 2 এর সাথে 4 নিলে আরেক জোড়া হয়, 2 এর সাথে 5 নিলেও একটা জোড়া হয়, বাকি আছে কি 3। এখন 3 এর সাথে 3 নিলে এক জোড়া হয়, 3 এর সাথে 4 নিলে এক জোড়া হয়, 3 এর সাথে 5 নিলেও এক জোড়া হয়। সো জোড়া শেষ। এটাকে বলা হচ্ছে গুণজ সেট। এখন
এই গুণজ সেটটাকে আমরা অন্বয় বলবো। এখানে যে অন্বয়টা দেওয়া হয়েছে একটা নির্দিষ্ট শর্ত আছে, এই শর্তের সাপেক্ষে এই শর্তগুলো এখানে যে জোড়াগুলা মানবে তাদেরকে নিয়ে যে সেটটা তৈরি হবে সেটা হবে আমার এই আর। আমার এখান থেকে ওয়াই এর মান বের করব এক্স এর মানের মাধ্যমে, অথবা দুইভাবে করা যায়। আমি ফার্স্টেই বললাম গুণ দিয়ে আমরা লিখলাম। এখন এখানে শর্তটা খেয়াল করেন কি বলছে। ওয়াই কি? ওয়াই হচ্ছে আমার দ্বিতীয় উপাদান। এক্স কি? এক্স হচ্ছে আমার প্রথম উপাদান। এই কথাটার অর্থটা তাহলে কি দাঁড়াইলো? প্রথম উপাদানের সাথে এক যোগ করলে যদি সেটা দ্বিতীয় উপাদানের সমান হয় তবে ওই জোড়াগুলো এখানে আসবে। তো প্রথম উপাদান হচ্ছে আমার এখানে 1, এক যোগ করলে 2 হয়, দ্বিতীয় উপাদানের সমান তো হয় না, সো এটা আসবে না এই শর্তের মাধ্যমে। কিন্তু এটা একটা গুণজ সেট হয়েছে, কেমন? আচ্ছা, এখানে কাটাকাটি না করে আমি দেখাই দিচ্ছি। তাহলে আমরা এখানে কি লিখবো যে y ইকুয়াল টু এক্স প্লাস 1 শর্ত বিবেচনা করলে, হ্যাঁ, অন্যটি হবে যে কোনো অন্যয়ের মধ্যে একটা শর্ত থাকবে, কোনো একটা নির্দিষ্ট শর্তের অধীনে তারা একটা অন্যয় হবে। যদি শর্ত না থাকে, এরকম থাকে, তাহলে এটা একটা গুণজ সেট হবে। গুণজ সেট, শর্ত নাই, দুইটা সেট খালি গুণ দিয়ে লিখলাম জোড়া আকারে, হয়ে গেল। এটাও একটা অন্যয়, কোনো না কোনো একটা রিলেশন নিশ্চয়ই এদের মধ্যে দাঁড় করানো যাবে, নাহলে এই মান তো আসার কথা না জোড়া আকারে, এটা স্থানাঙ্কের মধ্যে চলে যাচ্ছে। যাই হোক, আমরা আর এর মধ্যে কাকে কাকে পাবো? তাহলে ওনাকে পাচ্ছি না এই শর্ত অনুসারে। কইছে এক্স মানে প্রথমটা, প্রথমটার সাথে এক যোগ করলে কত হয়? 2 হয়। পরেরটা সমান তো হয় না, কারণ এখানে তো বলছে যে প্রথমটার সাথে এক যোগ করার পরে সেটা দ্বিতীয় উপাদানের সমান হইতে হবে। দেখি কোনটা হয় কিনা। এখন এটার সাথে এক যোগ করলে 2 হয়, সমান হয় না। 2 হয়, সমান হয় না। 2 এর সাথে এক যোগ করলে 3 হয়, যেটা দ্বিতীয়টা সমান। সো এই একটা আসলো। যাক, একটা পাওয়া গেছে, একটা জোড়া তো আমরা পাইলাম, খালি হাতে ফিরতে হয়নি। এবার এখানে দেখেন 2 এর সাথে এক যোগ করলে 3 হয়, পরের উপাদান 4, সমান না। 3 পরেরটা সমান না। এটার সাথে এক যোগ করলে 4 হয়, পরেরটা সমান হয় না। এটার সাথে আবার দেখেন 3 এর সাথে আবার এক যোগ করলে 4 হয়, মানে পরেরটা সমান হয়ে যায়। সো এই জোড়াটাও আসবে। সো দিস ইজ কল্ড অন্বয়। অর্থাৎ একটা গুণ সেট অন্বয় হবে কিসের ভিত্তিতে? কোনো একটা নির্দিষ্ট শর্তের অধীনে। শর্ত না থাকলে অন্বয় হবে না তো। এরপর আসেন, এখানে দেখেন প্রথম উপাদান 3, এক যোগ করলে 4, যা পরেরটা সমান নয়, সো এটা আর আসবে না, ব্রেকেট ক্লোজ করে দিতে চাই। তাহলে এই যে আমরা একটা এক্সাম্পল লিখলাম, এই এক্সাম্পলে আমার যে শর্ত দেওয়া আছে সেই শর্তের ভিত্তিতে কেবল দুইটা জোড়া আমার এই অন্যয়ের মধ্যে পড়তেছে। এখন এইটার আলোকে যদি আমরা এখানে ব্যাখ্যা করি তাহলে কি দাঁড়াইলো? দাঁড়াইলো এই যে এই আর বা অন্যয়ের মধ্যে ওই জোড়াগুলা থাকবে যেখানে প্রথম উপাদান থাকবে এ সেটের সদস্য, দ্বিতীয় উপাদান থাকবে বি সেটের সদস্য, এবং y ইকুয়াল টু এক্স প্লাস 1। তার মানে প্রথম উপাদানের সাথে এক যোগ করার পরে সেটা যদি দ্বিতীয় উপাদানের সমান হয়ে যায়, সেই জোড়াগুলা এখানে আসবে। এবার এখান থেকে চলে যাবো আমরা ডোমেইনে। আমার উদ্দেশ্য ছিল মূলত ডোমেইন রেঞ্জ ব্যাখ্যা করা। গুণ সেট, ক্রমজোরের সেট, অন্বয়, বারবার বলতেছি সেম। গুণ সেট কিভাবে হবে, ক্রমজোরের সেট কিভাবে হবে? গুণ দিলে ক্রমজোরের সেট হবে। এখন সেটের গুণ আর নর্মাল সংখ্যার গুণ কি এক? আমরা যদি লিখি 3 ইন্টু 2, তাহলে 3 দুগুণে কত? 6। এখানে কি তাই করছি আমরা? আমরা এখানে প্রথম উপাদানের সাথে পরের সেটের প্রত্যেকটা উপাদান যুক্ত করে আমরা জোড়া বানাইছি। হুম, এগুলাকে বলা হচ্ছে ক্রমজোর। অর্থাৎ প্রথম সেটের উপাদানকে প্রথমে, দ্বিতীয় সেটের উপাদানকে দ্বিতীয় অবস্থানে রেখে যে জোড়ার সেট তৈরি হয় তাকেই বলা হচ্ছে ক্রমজোরের সেট। কেমন? শেষ। এই হলো ক্রমজোর। কিন্তু আমার এটা লাগবে। এবার ডোমেইন রেঞ্জে চলে যাই। হ্যাঁ, ডোমেইন, তারপর যাব ফাংশনে। আচ্ছা, ডোমেইন কি জিনিস? এই যে দেখেন এটা একটা অন্যয় হয়েছে, এটা একটা ক্রমজোর, এখানে একটা জোড়া, এখানে আরেকটা জোড়া। এই দুইটা জোড়ার প্রথম যে উপাদানগুলো, এই প্রথম উপাদানগুলোর সেটকে বলা হচ্ছে ডোমেইন, সহজ অর্থে। ফাংশনের ডোমেইন ব্যাখ্যা করা যাবে আরেকভাবে, কিন্তু এইটা হলো সবচেয়ে সহজ ডোমেইন বোঝার কায়দা। তাহলে কি বললাম? কোনো অন্যয়ের ক্রমজোড়গুলোর, তাহলে ডোমেইনকে আমরা কিভাবে সংজ্ঞায়িত করতে পারি? কোনো অন্যয়ের, অন্যয়, কোনো অন্যয়ের ক্রমজোড়গুলোর
প্রথম উপাদানের সেটকে, তার মানে ডোমেইনটা একটা সেট, প্রথম উপাদানের সেটকে ডোমেইন বলে। যেমন এই যে আমার কাছে আর আছে, আর এর ক্রোমোজোড়গুলোর প্রথম উপাদান ইকুয়াল টু, এখানে প্রথম উপাদান আছে 2, এই ক্রোমোজোরের প্রথম উপাদান হলো 3, অতএব ডোমেইন, এই ডোমেইনকে মূলত ডোম আকারে লেখা হয়। এই যে ডোমকে ডোম আর, মানে আর এর ডোমেইন, কেমন? বা এই যে ডোমেইন এইভাবে লেখে, অথবা এভাবে লেখে, অথবা কি এই যে ডি আর এভাবেও লেখে। আচ্ছা, ডি আর কেটা, এটারে যদি আমরা সেট আকারে প্রকাশ করি সেটা হয়ে যাচ্ছে ডোমেইন। আর দ্বিতীয় উপাদানের সেটকে বলা হবে রেঞ্জ। আগে এটা লিখে নিই, তারপর আমরা ডোমেইন রেঞ্জের অন্য ব্যাখ্যায় যাব। রেঞ্জ, তাহলে একই কথা যাবে, কোনো অন্য এর এভাবে অবশ্যই সংজ্ঞা দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। কোনো অন্য এর ক্রোমোজোড়গুলোর দ্বিতীয় উপাদানের সেটকে, দ্বিতীয় উপাদানের সেটকে, এখানে সেট শব্দটা খুবই গুরুত্বপূর্ণ, সেটকে রেঞ্জ বলে। ফাংশনের ক্ষেত্রে এই প্রথম উপাদানগুলোকেই বলা হচ্ছে, এগুলো হচ্ছে মূলত কি, হ্যাঁ, এগুলো হচ্ছে এক্স এর মান। এই যে আমার অন্যটা ছিল, সেই অন্য এক্স এর মানগুলো হচ্ছে এটা, আর রেঞ্জটা হচ্ছে আমার ওয়াই এর মান। আচ্ছা, রেঞ্জকে আমরা কিভাবে লিখব? এই যে আর আর রেঞ্জ অফ এফ, এটাকে এভাবে লেখে, অথবা রেঞ্জ আর এভাবে লেখে। তাহলে যেই কথা সেই কাজ, কোনো অন্যের ক্রোমোজোরগুলোর দ্বিতীয় উপাদানের সেট। তো দ্বিতীয় হচ্ছে এই যে এখানে ক্রোমোজোরের দ্বিতীয় উপাদান 3, এখানে হলো 4, এদেরকে ডাইরেক্ট সেট আকারে লিখলে যেটা পাবো এটা হচ্ছে আমাদের জন্য রেঞ্জ হয়ে গেল। এইবার একটা অন্য ফাংশন হবে কিনা, এটা কিসের উপর ডিপেন্ড করে? ফাংশনের ডোমেইন রেঞ্জও একইভাবে বের করা যায়, কোনো সমস্যা নেই। কিন্তু আমাদেরকে কি এত নর্মাল ফাংশন দিবে? আমাদেরকে তো নানা রকমের বর্গমূলের ফাংশন দেয়, ভগ্নাংশের ফাংশন দেয়, সরল রৈখিক ফাংশন দেয়, বৃত্তের ফাংশন দেয়, লগারিদমের ফাংশনও আছে। সুতরাং আমাদেরকে তো আর এত সহজে ওনারা ছাড়বে না, ছাড়বে না। তাহলে ফাংশনটা কিভাবে আমরা এখানে সংজ্ঞায়িত করব? মূলত আমি বারবার বলছি, যে কোনো জিনিসকে সহজভাবে বুঝতে পারাটাই হলো কাজ। এই যে অন্যয় বলা হচ্ছে, যদি কোনো অন্যয়ের যে ক্রোমোজোরগুলো থাকবে তাদের প্রথম উপাদান যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে সেটা ফাংশন। যদি প্রথম উপাদান ভিন্ন ভিন্ন না হয় তাহলে সেটা ফাংশন হবে না। ফাংশনের সবচেয়ে সহজ সংজ্ঞা বললাম। তাহলে আমরা অন্যয় থেকে ডোমেন রেঞ্জ বললাম, ডোমেন রেঞ্জ। এবার আমরা চলে যাচ্ছি ফাংশনে। আজকে পুরো ক্লাসটা থিওরিক্যাল ক্লাস, পুরো এই সেটের উপরে যত আলোচনা আছে সেগুলোই বললাম। আজকে আমরা কোনো ফাংশনাল ম্যাথে যাইনি, পরবর্তী ক্লাসে আমরা এগুলার অঙ্কগুলা করব। তাহলে আমরা কি বলবো? আমরা বলবো যে কোনো অন্যয়ের ক্রোমোজোরগুলোর প্রথম উপাদান, খুব খেয়াল করতে হবে এই জায়গাটা, প্রথম উপাদান যদি ভিন্ন ভিন্ন হয়, ভিন্ন ভিন্ন হয়, তবে তাকে ফাংশন বলে। ফাংশন বলে, তবে তাকে ফাংশন বলে। তার মানে ফাংশন একটা অন্য, কিন্তু সব অন্যই ফাংশন না।
এক্সাম্পল দিব, এক্সাম্পল না দিলে তো হবে না। মনে করেন একটা ছোট সেট নিলাম, বারবার 1 2 3 নিছি, 3কে আমরা ফেলে দিলাম। বি সেটটার মধ্যে ছিল 3 4 5, ওখান থেকে শুধু 3 4 নিলাম। এখন এই দুইটা সেটকে যদি আমরা গুণ দেই তাহলে আমরা ক্রমজোড়ের সেট পাবো। আচ্ছা, এখানে আমরা কোনো অন্বয়ের বা কোনো ক্রমজোড়ের সেটের দুইভাবেই কথাটা বলতে পারি। আচ্ছা, এ ইন্টু বি, সো এর জায়গায় এর মান বসাইলাম, ইন্টুর জায়গায় ইন্টু, বি এর জায়গায় বি সেটের মান বসে গেল, পাশাপাশি লিখলাম। এবার আসেন, আপনি ক্রমজোড় বানান। এই যে প্রথমটাকে প্রথমে রেখে দ্বিতীয় সেটের প্রতিটি উপাদানের সাথে যতগুলো জোড়া তৈরি করা যায়, হুম, আচ্ছা, যতগুলো জোড়া তৈরি করা যায়, তাহলে একের সাথে 3 নিয়ে একটা জোড়া, একের সাথে 4 নিয়ে আরেক জোড়া। এবার 2 এর সাথে, তাহলে 2 এর সাথে কি, 2 এর সাথে 3 নিয়ে একটা জোড়া হয়, 2 এর সাথে 4 নিলে আরেক জোড়া হয়। সো এই জোড়ার সেটটাই হচ্ছে আমাদের জন্য গুণজ সেট। এবার ফাংশনের কথার দিকে তাকান, বলেছে কোনো অন্বয়ের, সো এটা একটা অন্বয়। আমি আগেই বলেছি গুণজ মানে কি, গুণজ সেট মানে হচ্ছে ক্রমজোড়ের সেট, যে কোনো ক্রমজোড়ের সেট মানে হচ্ছে কি, অন্বয়। তো কোনো অন্বয়ের ক্রমজোড়গুলোর একটা দুইটা তিনটা চারটা ক্রমজোড় আছে। প্রথম উপাদান, তো প্রথম উপাদান কি করতে হবে, যদি ভিন্ন ভিন্ন হয়, আমরা দেখতে পাচ্ছি যে দুইটা জোড়ার প্রথম উপাদান সেম, এখানে দুইটা জোড়ার প্রথম উপাদান সেম, সো দিস ইজ নট ফাংশন, এটা ফাংশন নয়। অতএব আমরা বলবো এ ইন্টু বি একটি কি, একটি ফাংশন নয়, ফাংশন নয়। তাহলে ফাংশন কি, ফাংশন ছিল। আর ওখানে যে শর্ত, অর্থাৎ কোনো নির্দিষ্ট শর্তের অধীনে কোনো একটা অন্বয় ফাংশন হতে পারে। সো আমরা যদি এখানে আবার লিখে ওই এক্সাম্পলটাকে যদি আমরা এখানে লিখি যে আর ইজ ইকুয়াল টু, ওখানে ছিল 2 3 একটা জোড়া, আর একটা জোড়া মেবি ছিল 3 4, ওকে। এখন আসেন, আর ইকুয়াল টু এই অন্বয়ের, এই অন্বয়ের ক্রমজোড়গুলোর, ক্রমজোড়গুলোর কি উপাদান, প্রথম উপাদান, প্রথম উপাদান মানে এক্স এর মান, প্রথম উপাদান ভিন্ন ভিন্ন, প্রথম উপাদান ভিন্ন ভিন্ন, অর্থাৎ একই নয়। কাজেই এটি একটি ফাংশন, এটা একটা ফাংশন। তো এখন ফাংশনের মধ্যে আবার দুই ধরনের আছে, একটা হলো অন টু ফাংশন, আর একটা হচ্ছে ওয়ান ওয়ান ফাংশন, এক এক ফাংশন। অন টু, অন টু এটাকে বাংলায় বলে সার্বিক ফাংশন। আবার একটা আছে এক এক ফাংশন, এক একটাকে আমরা এক দিলাম। আর একটা হচ্ছে কি ওয়ান ওয়ান, ওয়ান ওয়ান ফাংশন। ওয়ান ওয়ান মানে কি এক এক, এটা আবার কেমন কথা, এক এক। এবার দেখেন এই এক এক জিনিসটা হচ্ছে 2 আর 3, এদেরকে দিয়ে যদি আমরা একটা সেট বানাই, তাহলে এটা হচ্ছে এক্স এর মানের সেট, ওয়াই এর মান হচ্ছে 3 4, সো 3 আর 4কে দিয়ে যদি আমরা একটা কি এলাকা আবদ্ধ করি, তাহলে 2 এর সাথে সম্পর্ক আছে কার, 3 এর, 3 এর সাথে সম্পর্ক আছে কার, 4 এর, অর্থাৎ এই সেটের, আর এটা হলো ওয়াই এর মান। সো এক্স এর উপাদানের সেটের প্রতিটি উপাদান ওয়াই এর প্রতিটি উপাদানের সাথে আলাদা আলাদাভাবে যুক্ত আছে। সো এই ধরনের সেটকে বলা হচ্ছে ওয়ান ওয়ান ফাংশন। একটা উপাদানের সাথে দ্বিতীয় সেটের একটা উপাদানেরই সম্পর্ক থাকবে। আর দুইটা উপাদানের সাথে যদি এটার একটার সাথে যদি এখানে দুইটা থাকে, তাহলে তো ক্রমজোড়ের প্রথম উপাদান সেম হয়ে গেল, তাই না? 2 3 একটা ক্রমজোড়, 2 4 এই যে আরেকটা ক্রমজোড়। সো প্রথম উপাদান যদি একই হয় তাতে সেটা ফাংশন হবে না, কেমন?
দ্বিতীয় উপাদান যদি এক হয় সেটা ফাংশনাল হয়, হ্যাঁ, সেটা ফাংশন হয়। এটা হলো, এটার এক এক ফাংশন হয় না, বহুপদী ফাংশন হয়, কিন্তু এক এক হয় না। আর অনটু কি জিনিস? অনটু হচ্ছে, দেখেন, ওয়ান ওয়ান এক এক ফাংশন নির্ভর করছে এক্স এর মানের উপরে, অনটু ফাংশন নির্ভর করছে ওয়াই এর মানের উপরে। এই যে ওয়াই এর মানগুলা পাইছি আমরা, এটা একটা শর্ত থেকে পেয়েছিলাম। শর্তটা ছিল এরকম যে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান। ওটাকে আমরা বক্স করে কাজ করতে পারতাম, আমি ওই লাইনে যাই নাই, রাখলাম। এখন আসেন যে ৩ কিভাবে তৈরি হলো, কিভাবে? যদি আমি এই এক্স এর জায়গায় ২ বসাই তাহলে ৩ আসবে। এই যে এখানে যদি ২ বসাই তাহলে ওয়াই এর মান কত আসতেছে? ৩। তাহলে ২ এর সাথে সম্পর্ক হলো ৩ এর। তার মানে এক্স এর মান ২ বসানোর কারণে আমরা ওয়াই এর মান পাইছি ৩। ভালো কথা। আবার ৩ বসানোর কারণে এখানে কত পাবো? আমরা ৪ পাবো। তো অলরেডি ৪ লিখেই রাখছি। সমস্যা কোথায়? সমস্যা হলো, আমরা যে অন্যয়টা, আপনারা পিছনের দিকে ভিডিওটাকে পজ করে নিয়ে দেখতে পারেন যে যে অন্যয়টা ব্যাখ্যা করা হয়েছিল সে অন্যয়টা মেবি এরকমটা ছিল যে এই সম্পর্কের মধ্যে ওই জোড়াগুলি থাকবে যেই জোড়াগুলোর এক্স এর মান আসবে এ সেট থেকে এবং ওয়াই এর মান আসবে বি সেট থেকে, এবং ওয়াই এর মান বের করব কোথ থেকে? ওয়াই এর মান বের করব ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান গিভেন কন্ডিশন থেকে। আলহামদুলিল্লাহ, এই গিভেন কন্ডিশন থেকে আমরা এই মানগুলো পেয়েছি। আমার কথা ছিল ওয়ান ওয়ান তো আমরা বুঝলাম যে এই সেটের প্রতিটি উপাদানের সাথে এই সেটের প্রতিটি উপাদান আলাদা আলাদাভাবে যুক্ত থাকবে, তাহলে সেটা ওয়ান ওয়ান ফাংশন হবে, একজনের জন্য একজন। আর ওই যে খেলার মাঠে আছে না, ক্রিকেট খেলার মাঠে মানুষ যখন খেলতে যায়, দেখেন যে চারিদিক থেকে যখন স্পটলাইটগুলো পড়ে, হ্যাঁ, তখন একটা মানুষের ৪টা ছায়া তৈরি হয়। তাহলে মানুষ একটা, সেই মানুষটা কে? আমাদের ভালো ভালো ক্রিকেট খেলোয়াড় আছে, আমাদের আহমদুল্লাহ। আহমদুল্লাহর জন্য এ ধরলাম, মনে করেন যে এ ওয়ান। তো এ ওয়ানের ছায়া হয়েছে একটা ইমেজ, তাহলে ইমেজ হলো এইটা। আর আরেকটাও আহমদুল্লাহ, তার সাথে চলে যাচ্ছে আরেকটা ছায়া। এখানে আহমদুল্লাহর জন্য এ দিলাম রিয়াদ আর কি, আর রিয়াদও আছে। কে কে আছে খেলোয়াড়দের নাম এখন মনেও পড়তেছে না। আবার এর সাথে কি i3 দিলাম, মানে আরেকটা ইমেজ। ৪টা যদি ছায়া হয় তাহলে এর সাথে কি আরেকটা ইমেজ যাচ্ছে। সো এই যে জোড়াগুলো হয়েছে, ছায়া দেখেন তার প্রথমে উপাদানটা কি? সেম। সো এটা ফাংশন হবে না, এটা ফাংশন হবে না। ফাংশন জিনিসটা কি? যেমন এই যে আমি এখানে হাত রাখলাম, কেমন এই যে লাইটের এখানে একটু তো হালকা ছায়া দেখা যাচ্ছে, এটা ফাংশনটা করছে কে? লাইট। আমার হাতের উপর পড়লো, এখানে একটা ছায়া তৈরি হলো। এই ছায়াটার নাম হচ্ছে ভাই রেঞ্জ, যেটাকে আপনি ইমেজ বলতেছেন, ছবি। আমি মানুষ, আমার একটা ছবি তুলছে, ওই ছবিতে যিনি আছেন তিনি একটা মানুষের ছবি, ওই মানুষটা না, মানুষটা আমি। হ্যাঁ, ওইখানে আমি আর নাই, ওটা আমার একটা মুহূর্তের অবস্থা হয়তো প্রকাশ করছে, ওইটাকেই বলা হচ্ছে ইমেজ বা রেঞ্জ। তাহলে আমাকে ওই কাগজের পর্দার মধ্যে কে তুলে ধরলো? আমাকে কাগজের পর্দার মধ্যে তুলে ধরছে আলো, লাইট। তো লাইটটা এখানে ফাংশন করছে। ফাংশন মানে কি? একটা পরিবর্তন করতে পারবে সে, যে কোনো পরিবর্তনই ফাংশন। আপনি একটা আপেল আনছেন বাজার থেকে, আইনে এটাকে চাবানো শুরু করছেন, এখন আর আপেল নাই, খেয়ে ফেলছেন, পরিবর্তন হয়ে গেছে, ফাংশন করছেন। ওই পরিবর্তিত অবস্থাগুলোই হচ্ছে আপনাদের জন্য ওয়াই এর মান। তো এই কথাটা যেখানে আসতেছে যে অন টু ফাংশন, আমি ক্লাসটা এমনিতেই অনেক লম্বা হয়ে গেছে, তো এটাকে শর্ট করার জন্যই আমি খুব সহজে শর্ট পথে দৌড়াচ্ছি। তো দেখেন অন টু বা সার্বিক ফাংশন কখন হবে? এই যে ওয়াই এর মান, এই যে রেঞ্জ, তাহলে এটা হলো রেঞ্জ। আমাকে লিখতে হচ্ছে জিনিসটা, রেঞ্জ। রেঞ্জ হচ্ছে ৩ ৪, কিন্তু এই রেঞ্জের মান আসবে থেকে? বি সেট থেকে। তাহলে আমার বি সেটটা কি দেওয়া ছিল? বি সেটটা দেওয়া ছিল ৩ ৪ ৫, মেবি বি সেটটা ছিল ৩ ৪ ৫। কেমন? এখন এই সেটটা আর এই সেটটা কি একই হয়েছে? সমান হয়েছে? হয় নাই তো। এটা হলো রেঞ্জ। কার রেঞ্জ? আর এর রেঞ্জ। আর এর রেঞ্জ হচ্ছে এইটা। আর আমার এই যে ওয়াই এর মানগুলো শর্তে বলা ছিল, ওয়াই এর মানগুলো বি সেটের মধ্যে থাকতে হবে। একটা থাকুক, দুটা থাকুক, এইখানে যে কয়টা মানই আসুক না কেন সেই মানগুলা বি সেটে থাকবে। থাকলে এখানে জোড়া বানানো যাবে, না থাকলে না। কিন্তু মূল কথাটা আসেন, এই যে এটা হলো রেঞ্জ, আর এই যে এটা হলো বি সেট। বি সেটটা কি? বি সেটটা হলো কোডোমেইন।
কোডোমেইন হচ্ছে ওয়াই এর মানের সেট। ওয়াই এর মানের সেট না, ওয়াই এর মান যেই সেটের সদস্য, এই কথাটা হলে ক্লিয়ার হয়। এখানে কথাটা বুঝে মুছে দিই, তারপরে দেখি। এই যে কোডোমেইন, ওয়াই এর মান যে সেটের সদস্য, কেমন, ওয়াই এর মান যে সেটের সদস্য, তো এটার নাম হচ্ছে কোডোমেইন। তাহলে ডোমেইন কি? ডোমেইনটা তাইলে কি? ডোমেইন হচ্ছে এক্স এর মান যে সেটের সদস্য। এক্স হলো স্বাধীন চলক, তাই তার একটু স্বাধীনতা আছে, কেমন। ওয়াই হচ্ছে অধীন চলক, তারও তো স্বাধীনতা নাই। ওয়াই এর যে মানগুলো আমরা পাইছি তার সব মানই আমার বি সেটের মধ্যে নাই। আলটিমেট কথা, আর আর ইজ নট ইকুয়াল টু বি, অর্থাৎ রেঞ্জের সেটটা আর কোডোমেইনটা সমান না। যদি সমান হয় তাহলে সেটা অনটু ফাংশন হবে। সোজা বাংলা কথা, আমরা অনটু বা সার্বিক ফাংশন কাকে বলবো, এটাই হলো প্যাসের মূল। এই সার্বিক ফাংশনটাই প্যাস লাগে। হ্যাঁ, সোজা কথা বলতে পারি যে কোনো নির্দিষ্ট শর্তের অধীনে, কোনো নির্দিষ্ট শর্তের অধীনে প্রাপ্ত রেঞ্জ, প্রাপ্ত ওয়াই এর মানের সেট, সেট অর্থাৎ সব কথা আমি ভেঙে লিখে দিচ্ছি। অর্থাৎ রেঞ্জ যদি কোডোমেইনের সমান হয়, সমান হয়, তবে তাকে অনটু বা কি জানি বলে, হ্যাঁ সার্বিক, সার্বিক ফাংশন, ফাংশন কথাটা আলাদা থাকুক, অনটু বা সার্বিক ফাংশন বলে। আমার মনে হয় মোটামুটি ভাবে সেটের উপরে একটা আলোচনা আপনাদের সামনে তুলে ধরতে পারলাম। কথা বললে আরো অনেক বলা যায়। এমনিতেই মানুষ আজকাল লং ভিডিও পছন্দ করে না, সবাই শর্টস পছন্দ করে। তো শর্টস এর মাধ্যমে কি এডুকেশন করা যায়? সম্ভব। ওইভাবে কি অঙ্ক শেখা যায়? একটা জিনিসের বিস্তারিত যদি না বলে মানুষ, তাহলে আরেকটা মানুষ কিভাবে সেটা বুঝবে? বাজারে কত কত বই আছে, ইউটিউবে কত কত স্যার আছে, এদের কথা শুনে বোঝার পরও বোঝা যাচ্ছে না। শর্টস দেখে কি এত তাড়াতাড়ি বোঝা যাবে? যাবে না। তারপরেও মানুষের হাতে সময় কম, মানুষ অল্প সময়ে অনেক কিছু দেখতে চায়, বুঝতে চায় না। বুঝতে হইলে আপনাকে ভাবতে হবে, বইয়ের এক্সাম্পল করতে হবে। আজকে আমি শুধুমাত্র আপনাদের জন্য থিওরিক্যাল কিছু কথাবার্তা রাখলাম। এটার উদ্দেশ্য হচ্ছে এরপরে আমি অঙ্কের মধ্যে হাত দিব। হায়ার ম্যাথের 1.1 এবং 1.2 একবারে ইম্পর্টেন্ট, আমি শর্ট সাজেশন আকারে কিছু অঙ্ক করাবো। আশা করি কিছু না কিছু কমন পড়বে। ধৈর্য ধরে আজকের ক্লাসটা করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ক্লাস করতে গেলে অনেক সময় টুকটাক ভুল ত্রুটি হয়ে যায়, লেখার মধ্যে ভুল হয়ে যায়, সেগুলো সবাই নিশ্চয়ই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।